সময়টা ওই 2005 থেকে 2007-এর মধ্যে। ব্যাঙ্গালোরের এক ভাড়া বাড়িতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এই 7 জন বন্ধু একসাথেই থাকতো। পাশে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এরাই রিয়েল লাইফের সেই বন্ধুদের গ্রুপ। এইবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সব এক জায়গায় থাকবে আর সেখানে কিছু হবে না এমনটা ঈশ্বরকে বললো, বিশ্বাস করবে না। তো এরা উড়তে থাকা তীর পিছনে নেওয়ার জন্য উইজা বোর্ড ব্যবহার করে ডেকে আনে এক আত্মা। তারপর যা হলো সেটা জানলে তোমরা হাসবে না কাঁদবে তোমাদের ব্যাপার। তো আজ নিয়ে এসছি সত্য ঘটনা অবলম্বনে মুভি রোমাঞ্চামের গল্প নিয়ে। হসপিটালে দেখা যায় ঢুলু ঢুলু চোখে জিবির জ্ঞান ফিরতে। 1 সপ্তাহ ধরে সে কোমায় ছিল। জ্ঞান ফিরেই ওর প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। তো জিবি এইখান থেকে বেরোতে চাইলে ডাক্তার জানায় এখন সে দূরে জিনিস দেখতে পাবে না, কিন্তু যেদিন ওই সামনের দেওয়ালে ঝোলানো ছবিটা ক্লিয়ারলি দেখতে পাবে সেদিন ওকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হবে, আর ওখানে সবাই তখন আসতে পারে। ডাক্তারের সাথে ডিউটিরত নার্স চলে যেতেই নতুন নার্স ন্যায়না আসলে জিবি ওর থেকে চালাকি করে জেনে ফেলে যে দেওয়ালে ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন ডাক্তার চেক আপে আসলে জিবি বলে, ডাক্তারবাবু ওটা জাকির হোসেনের ছবি। ডাক্তার তো শুনে অবাক, এত তাড়াতাড়ি এ ঠিক হয়ে গেল কি করে? তখনই পিছনে দাঁড়িয়ে থাকা ন্যায়না সব চালাকি ফাঁস করে দিলে ডাক্তার পাশের দেওয়ালের আরও একটা ছবি দেখিয়ে ওটা কার ছবি সেটা জানতে চেয়ে সবাইকে বলে দিয়ে যায় যে কেউ যেন একে ওই ছবির ব্যাপারে না বলে। দিনের পর দিন যায়, অনুমানের পর অনুমান, কিন্তু ও কিছুতেই ছবি দেখতে পায় না। একদিন ন্যায়না বিরক্ত হয়ে জিজ্ঞেস করে বসে, তুমি বারবার বন্ধুদের সাথেই কেন দেখা করতে চাও বলো তো? কি এমন কথা যেটা না বললে পেটের ভাত হজম হচ্ছে না? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল, শোনো তাহলে। ব্যাঙ্গালোরের এক ছোট বাড়িতে 7 বন্ধু একসঙ্গে থাকে। এ হচ্ছে সোমান, চাকরি ছেড়ে বর্তমানে ওয়েস্টার্ন কোমোডের ব্যবসায় নেমেছে। আর এ হলো নিরোধ, ও সরি নিরূপ, বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়নিং লেটারের অপেক্ষায় আছে। বাড়িতে সবাই এর কথা শুনেই চলে। মুকেশের অবস্থাও নিরূপের মতো, কিন্তু পাক্কা নেশাখোর। বিড়ি খৈনি থেকে কাশির সিরাপ সময় বুঝে সবই চলে। কুট্টেন পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর সিজেপ্পানের স্বপ্ন ছিল বড় ড্যান্সার হওয়ার, কিন্তু এখন মাল খেয়ে মেশিনের আওয়াজে নাচে। রিভিন গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি আর গার্লফ্রেন্ড দুটোই আছে, সাথে হাইজিনিক ও পুজো আর্চায় বিশ্বাসী, একেটে জামাই নাম্বার 1। আর রইল বাকি জিবি, চাকরির চেষ্টা করতে গিয়ে দিনের শেষে হসপিটালে দেওয়ালে টাঙানো ছবি দেখে সময় কাটাচ্ছে। এদের অগোছালো জীবনকে একটু সোজা করার জন্য নিরূপ সবার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে। নিরূপ আর কুট্টেন রান্না সামলাবে, সিজেপ্পান আর জিবি পরিষ্কার করবে, রিভিন মান্থলি রেশন আনতে যাবে, সোমান আর মুকেশ বাসন মাজবে। সেই মতো কাজ বুঝে সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করলো। কেউ বাড়ি পরিষ্কারের নামে সাবান জল ঢেলে মেঝেতে সাঁতার কাটে, কেউ দোকানে খৈনি কিনে বিল ছিঁড়ে ফেলে মাথায় টুপি পরানোর জন্য, আর কেউ চালায় বাথরুমে হাতের চর্চা। তো দ্রুত কাজ সেরে সবাই সন্ধ্যায় অনুপের বিয়েতে যাওয়ার জন্য ড্রেস পরে নিল। কিন্তু পকেটে নেই টাকা। তাতে কি হয়েছে, এরা সব থেকে বড় গিফট দেবে। এই যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে লোককে বড় গিফট দেখানোর জন্য কাঁচের ডিনার সেট দিয়ে থাকি, তেমনি এরা অনুপের বিয়েতে সোমানের ওয়েস্টার্ন কোমোড সুন্দরভাবে প্যাকিং করে দেওয়ার পর, ভাইরে ভাই সে কি নাচ! এরা প্রতি রাতে ছাদে ভলিবল খেলে, কিন্তু জিবির পছন্দের ক্যারাম কেউ না খেললে সে চলে যায় পাশের পাড়ায় এক বন্ধুর বাড়ি, যেখানে ডিজে বাবু উইজে বোর্ড দিয়ে আত্মা ডাকার চেষ্টা করছিল। এই ডিজে বাবুর এইসবে নাকি অনেক জ্ঞান।
কিন্তু আজ অবধি সে আত্মা ডেকে আনতে পারেনি। তখনই মন্দিরে পুজো শুরু হলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্ল্যানচেট করার সময় কোনো ঈশ্বরের নাম করলে আত্মা আসে না। জিবির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলে একদিন ডিজে বাবুর থেকে উইজা বোর্ডের ব্যাপারে জেনে দীপাবলির রাতে সব বন্ধুদের কনভিন্স করে উইজা বোর্ড খেলার জন্য। বোর্ডের মাঝে মোমবাতি জেলে গ্লাস দিয়ে ঢেকে ওটার উপর আঙুল রেখে ওর কথা মতো শুরু করে প্ল্যানচেট। আত্মা এলেই গ্লাস জায়গা পরিবর্তন করবে, এই আশায় বেশ কিছুক্ষণ থাকার পর কিছু না হলে সবাই জিবিকে 2-4 অক্ষর শুনিয়ে বাজি ফাটাতে চলে যায়। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামল না। মাথায় এলো দুষ্টু বুদ্ধি। ক্যারাম বোর্ডটা তো এমনি পড়ে আছে, ওটাকে পরিষ্কার করে পাউডার ছড়িয়ে সুন্দর করে তৈরি করলো উইজা বোর্ড। শুরু হলো আবার কনভিন্স করা। এদিকে নান্টু বাবুর মেয়েকে ঝাড়ি মারার কারণে বাড়িতে এসে সোমানকে থ্রেড দিয়ে গেলে রিভিন নান্টু বাবুকে সাপোর্ট করে বন্ধুদের 2-4 অক্ষর শুনিয়ে দেয়। তবে বাড়িতে ঢুকে জিবির কাণ্ড দেখে বলে এইসব কার্টুনগিরি এখানে চলবে না, এগুলো দেখে জেসাস কি ভাববে। নিরূপ গালাগালির বদলা নেওয়ার জন্য বলে, হ্যাঁ রে জিবি, আত্মারা জেসাস থাকলে আসে না তাই না? তাহলে চল সব ভগবানকে ওর ঘরেই রেখে আসি। আসলে রিভিন কিছু এক্সট্রা টাকা দিয়ে একটা পার্সোনাল রুমে থাকতো, তাই সবাই মিলে জেসাস, সাই বাবা ও পূজনীয়দের রিভিনের রুমে রেখে আসে। এইবার ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো প্ল্যানচেট। প্রায় 30 মিনিট ধরে এইসব চলার পরেও কিছু না হলে সবাই বোর্ড ছেড়ে উঠতেই যাবে, তখনই জিবি আস্তে করে চাপ দিয়ে গ্লাসটা নড়িয়ে দেয়। ব্যাস, এক ঝটকায় সবাই গেড়ে বসলো। নিরূপ তো অবাক, আর কুট্টানের মুখে পারলে একটা রসগোল্লা ঢুকে যায়। জিবি আর চোখে সবার দিকে দেখে মজা নিয়ে বলে, আত্মা তোমার নাম কি? প্রশ্ন করে গ্লাসটা এগিয়ে দেয় অ্যালফাবেট এর দিকে। কিন্তু গ্লাসটা যে নাগালের বাইরে চলে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে তো এখন উঠতে হবে। তখনই সিজেপ্পান চোখ মেরে গ্লাসটা ঠেলে দিল। ওর বাঁকা হাসি দেখে জিবি বুঝে যায় এই ব্যাটা ওর সাইডে আছে, এক কেড়ে রতনে রতন চেনে। ইশারার খেলায় ঠিক হয়ে গেল আত্মার নাম অনামিকা। জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে দেখে নিরূপ বলে, আজ একে ফিরে যেতে বল, কাল প্রশ্নের ঝুলি নিয়ে বসবো। সেই মতো হলো কাজ। কিন্তু এর জন্য শুরু হয় আসল টুপি পরানো খেলা। প্রতি রাতে প্ল্যানচেটের নামে বন্ধুদের ডেকে তাদের প্রশ্নের মনের মতো উত্তর দিয়ে তার বদলে চানাচুর, বিড়ি ইত্যাদি নেওয়া শুরু হলো। তবে মাঝের মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভাবতে হলে দুজন মিলে গ্লাসটাকে গোল করে ঘোরাতো। জিজ্ঞেস করলে বলতো অনামিকার যখন উত্তর দেওয়ার ইচ্ছে হয় না তখন নাকি ও গ্লাসটা ঘোরায়। এদিকে ডিজে বাবুর কাছে এই খবর গেলে সে কি হিংসে। ও এতদিন ধরে করার পরেও কিছু হলো না, এদিকে এদের দেখো। তবে সেদিন মধু আদি নামের একটা বন্ধুকে নিয়ে আসলে সে পরখ করার জন্য জিজ্ঞেস করে, আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলতো? এই প্রশ্নের উত্তর তো এরা কেউ জানে না। তাই সিজেপ্পান চিন্তায় গ্লাস ঘোরাতে শুরু করলে গ্লাসটা আচমকা সরে উত্তর দেয় মার্স। আদি ভয়ে পেয়ে উঠে বসল, এটা কি করে সম্ভব? মার্স তো 4 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। এতক্ষণে আদি তো দূরের কথা, সিজেপ্পানও বুঝতে পারছে না এটা কি হলো। নিরূপ বেশি কথা না বাড়িয়ে অনামিকাকে আজকের মতো ফিরে যেতে বললে সব শান্ত হয়। তবে জিবি আর সিজাপ্পান বুঝে গেছে তারা মজার ছলে সত্যিকারের অনামিকা নামের কোনো আত্মাকে ডেকে ফেলেছে। তবে এটা ওদের জন্য ছিল ট্রাম্প কার্ডের মতো, কারণ সন্ধে হলেই বাড়ির বাইরে লম্বা লাইন লাগতো। সবাই যে যার মতো প্রবলেম নিয়ে এসছে। সোনার চেন চোর থেকে শুরু করে কার মদ কে খেয়েছে, সাথে গার্লফ্রেন্ড ও বউয়ের সমস্যা। ভিড় বাড়ছে দেখে বসলো খাবারের দোকান, যেটা অবশ্য এই 7 জনের জন্য ফ্রি।
এছাড়াও ঘুষ হিসেবে চলতো চিপস, সিগারেট আর মুকেশের জন্য নেশার জিনিস। তবে কিছু ক্ষেত্রে ওরা লক্ষ্য করত অনামিকাকে কোনো প্রশ্ন ওরা জিজ্ঞেস না করলেও নিজে থেকে উত্তর দিয়ে ফেলতো। এদিকে বাড়ছে ভিড় আর ওদিকে কমছে বাড়িতে ইঁদুরের উৎপাত। পাশের জমিটায় ইঁদুরের কবরে ভরে গেছে। নিরূপকে প্রত্যেকটা ইঁদুরের কবরে ক্রস দিয়ে রাখার কারণ জিজ্ঞেস করলে বলতো, এগুলো দিচ্ছি যাতে ওটা মৃত্যুর পর ফিরে না আসে। এর মাঝে একদিন ডিজে বাবু ওদের সতর্ক করতে আসে যে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপর প্রভাব পড়বে, সাথে আত্মাকে কোনো পার্সোনাল প্রশ্ন করা যাবে না, সে কেন মরল, কিভাবে মরল ইত্যাদি। এমনকি গ্লাস থেকে একসাথে হাত সরানো যাবে না, এর ফলে আত্মা ঘর ছেড়ে যায় না। আর যখন আত্মা তোমার আশেপাশে থাকবে তখন শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু জীবী কিছু না শুনেই ওকে তাড়িয়ে দেয়। এদিকে কানাঘুষোতে এই খবর লোকাল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদের কানে পৌঁছলে এসে হাজির। শুরু হলো প্রশ্নবাণ। তারা ক্লাস 10 স্কোর কত ছিল, গাড়ির নম্বর কত ইত্যাদি। সবই ঠিকঠাক উত্তর আসে অনামিকার তরফ থেকে। এতেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যায় না, কারণ এই উত্তরগুলো তো এরাও জানে। তাই এরা জানে না এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আমার বাবার নাম কি? উত্তর এলো রশিদ খান। কাউন্সিলর হেসে বলল, যত সব ভুলভাল, আমার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ। অনামিকা এটা শুনতে গ্লাসটা নোয়ের দিকে এগিয়ে দেয়। কাউন্সিলর রেগে উঠে বলল, রশিদ খান তো আমার চাচা, ও আমার বাবা হলো কি করে? কিন্তু ও যতবার মানা করে গ্লাস ততবার গিয়ে নোতেই থামে। কাউন্সিলর তো পড়ল মহা ফ্যাসাদে, কাঁদো কাঁদো হয়ে বলে, আমি কুঞ্জু মোহাম্মদের ছেলে, রশিদ আমার কাকা, আমি আমার বাবার নাম জানবো না এমনটা হয় নাকি? এদিকে এরা তো কোনো রকমে হাসিটা চেপে বসে আছে, এ তো কাকের বাসায় কোকিলের ডিম। কাউন্সিলর অপ্রস্তুত হলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তখনই মধু জিজ্ঞেস করে বসলো, অনামিকা তুমি কোথায় থাকতে, বাড়িতে কে আছে, কি করে মরলে? প্রশ্নগুলো শুনে গ্লাস গোল হয়ে ঘুরতে শুরু করলে জিবি ওকে থামিয়ে দেয়। মধু এর জন্য রেগে বাড়ির দিকে রওনা দিলে গ্লাস নড়ে অনামিকা জানায়, আজ রাতে ম্যাথিউ মরবে। কিন্তু কে এই ম্যাথিউ? তখনই মনে পড়ে মধুর ভালো নাম ম্যাথিউ। পরক্ষণে বাইক নিয়ে দৌড়লো ওর পিছনে। দেখে মাঝ রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মধু উল্টে পড়ে আছে। আজ রাতে ওকে আর বাড়ি ছাড়লো না, ওদের সাথে এনে রাখলো। কিন্তু যেই শুনলো অনামিকা বলেছে ম্যাথিউ আজ মরবে, তখনই আবার ভয় বাড়ি পালিয়ে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। রিভিন রাতে বাড়ি ফিরলে জানায় আরেক কাণ্ড। কদিন ধরেই নাকি বাড়ি ফেরার রাস্তা ও হারিয়ে ফেলছে। পথে উঠলেই সব স্ট্রিট লাইট নিভে যায়, আর কেমন এক গোলক ধাঁধার মতো একই জায়গায় ঘুরপাক খায়। এইসব শুনে জিবি আর সিজেপ্পান ভেবে পায় না মজার জন্য তৈরি করা অনামিকা সত্যি হয়ে গেল কি করে। তবে ঝটকা লাগলো সকালে। খবর এসছে গত রাতে অনুপের বাবা মারা গেছেন, যার নাম ম্যাথিউ। পরের রাতে প্রায় ভোরের দিকে জিবির ঘুম ভাঙলে দেখে বাকিরা উইজা বোর্ড খুলে বসে, কারণ অনামিকা নাকি যেতেই চাইছিল না, আর কি সব অবান্তর সংকেত দিয়ে গেছে। তাই নিরূপ ডিজে বাবুকে ডেকে পাঠিয়েছে এই বিষয়ে হেল্প করার জন্য। জিবি তো শুনে রেগে আগুন, তার শত্রুকে শেষে কিনা বাড়িতে রাখলো। এদিকে সুযোগ বুঝে ডিজে বাবু বাড়িতে আসতেই 4 আনার খেয়ে 8 আনার ভাও দেখানো শুরু করলো। তবে প্ল্যানচেট করতেই অনামিকা হাজির হলে ওর তো ভয় শুকিয়ে যায়, কারণ এতদিন যেটাকে ঢপের চপ ভাবছিল সেটা কিনা সত্যি। সবাই বিষয়টা নিয়ে মজা করতে শুরু করলে প্রেস্টিজের কারণে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা অনামিকা, তোমায় যতবার এরা যেতে বলেছিল তুমি কি সত্যি গেছো? উত্তর আসে নো, সে বিগত 27 দিন ধরে এইখানেই আছে।
এটা দেখতেই সবাই অবাক। ডিজে বাবু আবার জিজ্ঞেস করল, তুমি কি এদের মারতে চাও? উত্তর আসলো, ইয়েস। এরপর জিবির আর সহ্য হয় না, মারতে মারতে ডিজে বাবুকে বের করে দিলে সে অভিশাপ দিয়ে চলে যায়। ওদিকে একা বসে থাকা কুট্টান দেখে গ্লাস নড়ে অনামিকা বিক্ষিপ্তভাবে কিছু বোঝাচ্ছে। সে বাম হাতে ডায়েরিতে কোনো রকমে অর্ধেক লিখে রাখলেও এর অর্থ বোঝা যায় না। নিরূপের এইবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এক লাথি মেরে উইজা বোর্ড ভেঙে বলে, আজ থেকে কেউ যদি উইজা বোর্ডের নাম করে তাকে মেরেই আমি বোর্ড বানিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে গেল, আগের মতো কিছুই রইল না। সারাদিন রাত হওয়ার সেই অপেক্ষা, দরজার সামনে ভিড়, ফ্রিজে চিপস, সিগারেট, ঘুগনি সব শেষ। যে গ্লাস দেখলে আগে মদের জায়গায় অনামিকার কথা মাথায় আসতো, সেই গ্লাস আবার ফিরিয়েছে মুকেশের নেশা। এর বেশ কিছুদিন পর জিবি জানায়, ওর গ্রামের বন্ধু সিনু, যাকে কদিন আগে অপহরণ করা হয়েছিল, তাকে পাওয়া গেছে তো বটে, কিন্তু ফিরে আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। তাই জিবি ও সিনুর কমন ফ্রেন্ড বেনি ভাই বলছিল যে কিছুদিনের জন্য যদি সিনুকে এখানে রাখলে ভালো হয়। নিরূপ তার এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবির বন্ধু মানে তাদেরও বন্ধু। পরের দিন সন্ধ্যায় হলো সিনু সলোমনের আগমন। সে আবার আরেক জিনিস, হাফ স্ক্রু ঢিলে, সব সময় 32 পাটি বেরিয়ে থাকে। এসে থেকে এমন করে যেন ওদের বাড়িতে ও নয়, বরং বাকিরা ওর বাড়িতে থাকে। কুট্টানকে কাশির জন্য জল গরম করতে দেখে বলে, একবার ফুলির গরম স্যুপ ট্রাই করে দেখবি, গলা সারা জীবনের মতো সেরে যাবে। শুধু এই নয়, বাড়িতে ইঁদুরগুলোকে জ্যান্ত ধরে দেওয়ালে ছুঁড়ে মেরে ফেলতো। সেদিন আবার বলে, কি রে নিরূপ, তুই ওয়ার্কআউট করিস না? এই বাবা, আমি আর জিবি তো রোজ একসাথে দেওয়াল ধরে ঘাম ঝরাতাম, ওই ওই মানে ওয়ার্কআউট। তবে এর থেকেও সেদিন আরেক অদ্ভুত কাণ্ড ঘটল। সিনু মাঝের মধ্যেই অপলকভাবে তাকিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যাচু হয়ে যেত। যখন সম্বিত ফিরত কিছুই মনে থাকে না। সেদিন তো সকালে স্নান করতে বেরিয়ে ভিজা গায়ে স্ট্যাচু। এরা অবাক হয়ে নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে রিমোট ছুঁড়ে মারলে সম্বিত ফিরতেই বলে, জিবি, এভাবে কাউকে রিমোট ছুটতে হয়? ভদ্রতার দরকার লাগলে মাথার জিবিটা একটু বাড়িয়ে নে। এর কাণ্ড দেখে সবাই ভাবে শান্তি গোপালে তো আজব কালেকশন। দিনের পর দিন সবাই ওকে নিয়ে গসিপ করছে দেখে জিবি অসম্মানে পড়ে যায়। কিন্তু সেদিন মাঝরাতে সিনুকে দেওয়ালের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলতে দেখে জিবি ভয় পেয়ে সবাইকে জাগিয়ে দিতেই সিনু উল্টে জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। তাই পরের দিন সবাই ঠিক করলো জিবি ওর সাথে কথা বলে ব্যাপারটা শর্ট আউট করবে। সেই মতো জিবি আর সিজেপ্পন ওকে বোঝাতে গেলে চমকে উঠল। সিনু ঘরের দেওয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে কথা বলছে। আমি তোমায় রাত বিরেতে এদিক ওদিক ঘুরতে দেখেছি, তুমি তো না ঘুমে শরীর খারাপ করে ফেলছো। ব্যাস, জিবির মাথা এবার চটকে যায়, দেওয়ালের পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে ফেলল। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে গেলে জিবি বেনি ভাইকে ডেকে পাঠায়, কারণ সেই সিনুকে এখানে রাখতে বলেছিল। ব্যস্ততার মধ্যে সময় বের করে বেনি ভাই আসলো তো বটে, কিন্তু জিবি যতবার বিষয়টা নিয়ে বলতে যায় ততবার সিনু চলে আসে। এই করতে করতে শেষে বেনি ভাই রেগে চলে যেতে চাইলে উল্টে সিনু বুঝিয়ে বলে, বেনি ভাই রাগ করো না, জিবি মনে হয় পাগল হয়ে গেছে, বিনা কারণে রিমোট বিরিয়ানি ছোঁড়াছড়ি করে, মাঝরাতে যখন তখন ঘুম থেকে উঠে লাফালাফি পর্যন্ত করছে। সেদিন সামান্য ইঁদুর মেরেছি বললে 2-4 অক্ষর শুনিয়ে দিল, জানো তো। ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, ততদিন আমি ওর খেয়াল রাখবো। ফলে প্ল্যান কাজ না করলে শেষমেশ এরা ঠিক করলো নিরূপ আর জিবি ওকে ডেইলি নজরে রেখে প্রতি রাতে ওর সাথেই শোবে। এরপর থেকে সিনু
খেতে শুতে হিসু করতে গেলেও এরা সব সময় ওর পিছনে ঘোরে। কিন্তু সেই রাতে কিছু একটা হওয়ার পর সব পাল্টে গেল। সেদিন সিনু মাঝরাতে ঘুম থেকে উঠে দেওয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে হাঁটা দিল অন্ধকার রাস্তায় রেল লাইনের ধারে। নিরূপ আর জিবি চুপচাপ ওকে ফলো করছে। কিছু দূর এসে বটগাছটার সামনে দাঁড়িয়ে বলল, ওই দেখ, ওখানে মুনিয়াপ্পার লাশ পাওয়া গেছিল। ট্রেনে কাটা পড়ে মাথাটা গড়িয়ে এদিকটায় চলে আসে। আর ওই যে ওই পাশের বড় বটগাছটা দেখছিস না, ওটার ডালে ডেভিডকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই জিভটা প্রায় বুক অব্দি ঝুলছিল। আচমকা সিনু ঘুরে ওই দূরের একটা ভাঙা ঘর দেখিয়ে বলে, ওটায় আগে অনামিকা থাকতো, আর ওখানেই আমাদের অনামিকা মারা যায়। এটা শুনতে নিরূপের লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যায়। কারণ সিনু বাড়ি আসার পর থেকে আজ অব্দি কেউ অনামিকা নামটা মুখেই আনেনি। কিন্তু এই জানলো কি করে? তারও স্বরে চিৎকার করে দুজন দৌড়তে শুরু করলো। নিরূপ তো লুঙ্গি তুলে দৌড়চ্ছে, আর পিছনে হাসতে হাসতে এগিয়ে আসছে সিনু। এরা বাড়ির গেটে কোন রকমে পৌঁছলে সিনু বলে, আজকের মতন এখানেই বাবা, কাল আবার হবে। ব্যাস, এরপর নিরূপের মাথার তার ছিঁড়ে যায়। জিবির কলার ধরে বলে, এই মালটাকে যেমন করে হোক কাল বাড়ি পাঠা, না হলে তোকে আমি বটগাছে ঝোলাবো। সকাল হলে বেনি ভাই আর সিনুর মা ওকে নিতে আসলো। সিনু তো যেতেই চায় না, ও খুব ভালো আছে এখানে। কিন্তু যখন মায়ের থেকে জানতে পারলো প্রিয় বন্ধু জিবি ওকে নিয়ে যেতে ডেকে পাঠিয়েছে, তখন মনটা ভেঙে যায়। জিবির সে সাহস ছিল না যে ওর চোখের দিকে তাকিয়ে কথাটা বলুক, কিন্তু কি করবে, মন না চাইলেও সিদ্ধান্ত নিতে হলো। এটাই হয়তো ভাগ্যের পরিহাস। তবে এই দিনের পর সব খারাপ হতে শুরু করলো। সোমান যাকে ভালোবাসতো তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায়। নিরূপের বাইক যখন তখন পাংচার হয়ে যাচ্ছে। বাকিদের ইন্টারভিউয়ের ডাক আসে না। রিভিন প্রতিদিন রাস্তা ভুলে বাড়ি ফিরতে লেট করে ফেলছে। এদিকে কুট্টান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে ফেললে ওর কাজটাও চলে যায়। আর সেদিন রান্না করতে গিয়ে কুকারটাও গেল ফেটে। ডিজে বাবুর অভিশাপ কি সত্যি লাগলো? যারা কিনা কোনোদিন এইসব ভূত তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতো না, তাদের এখন এইসবে বিশ্বাস করতে হবে? জিবির এখনো মনে হয় যে এগুলো তাদের মনের ভুল, তাই সবার সামনে স্বীকার করে সে আর সিজাপ্পান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার গল্প ফেঁদেছিল। যদি বিশ্বাস না হয়, আয় তোদের দেখাচ্ছি। এই বলে এতদিন ধুলোয় পড়ে থাকা উইজা বোর্ড বের করতে রিভিনের বাড়ি ফেরার পথে সব লাইট নিভে যায়। জিবি লাইট বন্ধ করতে বললে কুট্টান সুইচ অফ করতে যাওয়ার আগেই সেটা অটোমেটিক নিভে গেল। বাথরুমে কোমোডে বসে থাকা মুকেশ শুনতে পাচ্ছে কলের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ। পাশের ঘরে অবাধ্য বাতাসের প্রবেশ করায় জানলাগুলো ধূপ ধাপ শব্দ করছে। সিজাপ্পান জানলাগুলো বন্ধ করতেই যাবে, তখনই রুমের দরজা দুম করে বন্ধ হয়ে গেল। নিরূপ দেখল মোমবাতির আলোয় একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা যেতে। ব্যাপারগুলো ভালো ঠেকছে না। জিবি জেদের বসে বলল, কতগুলো আত্মা দেখতে চাস বল, দেখাচ্ছি। তখনই সবার নজর জানলার দিকে যেতেই আত্মারাম খাঁচা। এক ঝটকায় শীত দাঁড়াবে নেমে আসলো ঠান্ডা বরফের অনুভূতি। কারণ জানলার ওপরে সত্যিকারের উপস্থিত হয়েছে একটা নয় বরং একাধিক আত্মা। জিবি খেয়াল না করে গ্লাসে হাত রাখতেই সেটা নিজে থেকে জায়গা পরিবর্তনের সাথে বন বন করে ঘুরিয়ে জানিয়ে দিল, অনামিকা এসে গেছে। তখনই জিবির হাতের লোম দাঁড়িয়ে যায়। মনে পড়ল ডিজে বাবু বলেছিল, আত্মা তোমার আশেপাশে থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, অর্থাৎ রোমাঞ্চাম। এরপর কারো সাহস হলো না থাকার। সবাই রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে আসতেই মুকেশ লুঙ্গি তুলে বেরিয়ে আসে।
রিভিনা ওদের সামনে দিয়ে বাইকে গোলক ধাঁধার মতো ঘুরে চলেছে। তখনই ঘরের সবকটা মোমবাতি নিভে দরজা সশব্দে বন্ধ। পরের দিন শুদ্ধিকরণের জন্য ডাকা হলো পাদ্রী ও পুরোহিত। সাই বাবা, যীশুখ্রিস্ট সবাইকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হলো। কিন্তু সেদিন জিবির এমন বেধম জ্বর আসে যার কারণে আজ সে এখন হসপিটালে। তখনই ন্যানা জিজ্ঞেস করলো, তাহলে কি এমন কথা আছে যেটা তুমি বন্ধুদের বলার জন্য পাগল হয়ে উঠছ? জিবি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন অজ্ঞান হওয়ার আগে আমি সাদা কাপড় পরিহিত বড় আলখোলা চুলে অনামিকাকে দেখেছিলাম। শুদ্ধিকরণের পর সে কোথাও যায়নি, বরং এখনো ওই বাড়িতে আমার হলুদ লাগেজ ব্যাগটায় রয়েছে, আর এটাই আমি ওদের বলতে চাই। কথাটা শুনতেই ন্যায়না ভয় পেয়ে বলে দেয়, পাশের দেওয়ালে ঝোলানো ওই ছবিটা কৃষ্ণ ঠাকুরের। ব্যাস, এরপরেই জিবিকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করলে সবার সাথে দেখা হয়। ওর প্রথম প্রশ্ন ছিল, আমার ব্যাগটা কোথায়? বন্ধুরা জানালো, ব্যাগের চিন্তা করিস না, ওটা বাড়িতে আছে। তখন জিবির মা বলে, আচ্ছা ঠিক আছে, এরা চলে যাক, আর সিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানে আসছে তোকে দেখাশোনা করার জন্য। আর তখনই সিনু হলুদ ব্যাগ নিয়ে প্রবেশ করতেই জিবির গলার সাথে ওটাও শুকিয়ে যায়। দেখা যায় বাড়ি ছাড়ার আগে সিনু ওই ডায়েরির অর্ধেক লেখা পূর্ণ করেছে, যেখানে অনামিকা বলতে চেয়েছিল, উই আর কামিং। আর এই ঘটনার সাথে রোমাঞ্চমের প্রথম